হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শুভমনস ডায়েরি। তোমরা আমাদের প্রি ওয়েডিং ভিডিওটা দেখেছো, আশা করি খুব ভালো লেগেছে। খুব শীঘ্রই আমাদের বিয়ে হতে চলেছে, তো সেই রিলেটেড কিছু কথা আলোচনা করবো বলে আজকে আমরা এখানে এসে বসেছি। আসলে আমাদের বন্ধুরা আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন করেছিল, তো আমাদেরও খুব ইচ্ছে ছিল যে সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের প্রি ওয়েডিং ভিডিও বানানোর সময়, মানে প্রি ওয়েডিং সিনেমাটোগ্রাফি করার সময় এবং ফটোশ্যুটের সময় যে সমস্ত এক্সপিরিয়েন্স হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তাই আজকে পুরো একদম কোয়েশ্চেনার নিয়ে কোয়েশ্চেন সেট করে এবং ইন্টারভিউয়ারকে ক্যামেরার পেছনে বসিয়ে আমরা পুরো রেডি হয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। আজকে আমরা কিউএনএ সেশনটা কম করব, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের দুজনের জীবনের কথা একটু বেশি ক্যামেরার সামনে বলবো। তোমাদের পারফেক্ট ডেট প্ল্যান বা ডেট নাইট বলতে তোমরা কি বলবে? পারফেক্ট ডেট প্ল্যান কি বলবে? পারফেক্ট ডেট প্ল্যান বলতে সেইভাবে কিছু বলা পসিবল নয়। এবার ব্যাপারটা হচ্ছে আমরা খুবই মানে খেতে ভালোবাসি, মানে দুজনেই পেটুক বলা যেতে পারে। তো ও বড় পেটুক, আমি ছোট পেটুক। হ্যাঁ, একদমই তাই। মানে ও একটু পরিমাণে কম খায়, আমি একটু পরিমাণে বেশি খাই, কিন্তু খেতে দুজনেই ভালোবাসি। আমিও ভালোবাসি। হ্যাঁ, তো আমরা যেখানে মানে খাবো বলে ঠিক করি সেখানে, মানে আমরা যেহেতু কলেজ লাইফ থেকে প্রেম করছি, তো আমাদের সবসময় একটু বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট, যেখানে কম টাকা দিয়ে বেশি ভালো খেতে পারবো, এটা সবসময় টার্গেট থাকে। তো আমরা ওই জন্য এমন রেস্টুরেন্টে যেতাম যেখানে খেতেও ভালো লাগছে কিন্তু প্রাইসটা তুলনামূলকভাবে একটু হাই। আমরা ওটাকে পার্সেল করে নিতাম, রাইট, করে নিয়ে বসে খেলে সবসময় একটুখানি দামটা বেশি পড়ে। তো পার্সেল করে নিয়ে আমরা কাছে পিঠে কোনো জায়গায় গিয়ে খবরের কাগজ পেতে একটা পাতা বা কিছু সামথিং আলাদা করে কিনে নিয়ে সেখানে বসে সেই খাবারটা খেতাম। ওটাই আমাদের ডেট। মানে ওই বেস্ট ডেট বলতে গেলে চিনার পার্কের আরসালান থেকে বিরিয়ানি, সাইড ডিশ, কাবাব এই সমস্ত কিনে ইকো পার্কে গিয়ে সুন্দর করে একদম গুছিয়ে বসে থালা টালা নিয়ে বসে মজা করে খাওয়া, ওটাই ডেট আমাদের। ওই ডেটটা বহুবার করেছি। আমার একটা বক্তব্য আছে পারফেক্ট ডেটের মধ্যে, সেটা হচ্ছে যে তারপরে আর কি খাওয়া দাওয়ার পরে একটা সুন্দর ফটো সেশন, বিকজ আমার ক্যামেরাম্যান সবসময় আমার সাথে থাকে আর আমি তো মডেল হিসেবে সবসময় রেডি। লাভলি লাভলি লাভলি, বেশ সুন্দর খাদ্যময় ডেট। আচ্ছা, এই এর মধ্যেই আমি শুনলাম যে কলেজ বয়স থেকে প্রেম, তো ওটা নিয়ে আর একটা প্রশ্ন আছে, সেটাও চূর্ণি করেছে। 10 বছরের প্রেম, তো সেই 10 বছরের প্রেমটা এখন বিয়েতে রূপান্তরিত হচ্ছে, তো সেই 10 বছর আগে আর 10 বছর এখন এই ফিলিংসটা কেমন? তুমি বলো আগে। আমার ফিলিংসটা বলতে, আমার কাছে না এই প্রেম জিনিসটা খুব একটা মানে কি বলবো, মানে কোনো আলাদা কোনো মাত্রা দেয় না প্রেম কথাটা। মানে ওয়ান অ্যান্ড অনলি একটাই টার্ম আমার কাছে, যেটা হচ্ছে যে ভালো লাগা, বা ভালো লাগা নয়, ভুল বললাম, ইনিশিয়ালি সব কিছুই ভালো লাগা থাকে, মানে ভালোবাসাটা অ্যাকচুয়ালি। তো আমি অ্যাজ এ ওটাকে প্রেম হিসেবে দেখিনি। তো ভালোবাসা, তো এই ভালোবাসাটা আর 5টা মানুষকে যাদের আমি ভালোবাসি, তো ওর প্রতি ভালোবাসাটাও একই রকম, আলাদা করে কোনো ওটাকে মাত্রা দেওয়াটা, আমি ওই প্রেম এখন সোকল্ড যে প্রেম বলে যে ব্যাপারটাকে একটা অতিরঞ্জিত সোশ্যাল করা মিডিয়া হচ্ছে। প্রেম, যেটা হ্যাঁ, সোশ্যাল মিডিয়া প্রেম বা অন্য কিছু, সোশ্যাল মিডিয়াই নয়, যে মানে কি বলবো আমি, যে একটা রঞ্জিত করা ব্যাপারটা, সেটা আমার কাছে কোনো কালই ছিল না, এখনো নেই। হ্যাঁ, মানে লোকে হয়তো বলে থাকে যে প্রেম করিস কি কথা বলিস বা এই জাতীয় অনেক সময়। আরে বাবা, আমরা বাড়ির লোকের সাথে কি কথা বলি সেরকম কথাই বলি, তো সেটাই। আর ওইভাবে তো ঠিক আমাদের প্রেম হয়নি, মানে প্রেমটা জাস্ট হয়ে গিয়েছিলই বলা যেতে পারে। তো এবং আমরা কেউ সেটা এক্সপেক্টও করিনি, মানে ফেসবুকে যেহেতু আমাদের বন্ধুত্বটা শুরু, ফেসবুকে বন্ধুত্ব হবে এক্সপেক্ট করিনি, প্রেম তো দূরের কথা অনেক। তো তো সেই জন্য আর কি। আর এখন বিয়ে নিয়ে তুমি কি বলতে চাও, মানে এতদিন কাটানো বিয়ে নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে লেটস সি, একটা নতুন জীবন আসবে, সেটা যেভাবে আসবে সেভাবেই মানে যাব। আর এই আরেকটা কথা বলতে বলতে মনে করো পড়ে গেল, অ্যাকচুয়ালি যিনি ক্যামেরার পেছনে বসে আছেন তার সাথে কিন্তু আমার বন্ধুত্ব অনেক পুরনো, মানে এক্স্যাক্টলি যদি তোর মনে পড়ে 16 বছর, হ্যাঁ ওই 17 বছর। তো ওর সাথেও যে বন্ধুত্বটা আছে, সেই বন্ধুত্বটা কিন্তু ওই মানে এর সাথেও যেরকম বন্ধুত্ব, ওর সাথেও সেরকম বন্ধুত্ব। এটা একটা যেহেতু মানে একটা অন্য রকমের বন্ধুত্ব হয়েছে, মানে যেটা
মানে কি বলবো, মানুষের জীবন যাপন করতে গেলে যে বন্ধুত্বটা করা দরকার, এবার বিয়েতে পরিণত পাচ্ছে সেটা। কিন্তু যেমন বন্ধুত্বটা কিন্তু সব জায়গায়, ভালোবাসাটা কিন্তু ওর সাথেও এর সাথেও প্রত্যেকের সাথে সেম আমার কাছে। অসাধারণ একদমই তাই। এবং আমার বক্তব্য যেটা যে বিয়ে অবভিয়াসলি একটা অন্যরকম ব্যাপার, একটা একসাথে জীবনযাপন, জীবনে অনেক পরিবর্তন, আর মেয়েদের জীবনে তো একটু বেশিই পরিবর্তন। তো সেই জায়গা থেকে আমি একটাই মানে জিনিস মাথায় রাখতে চাই সবসময়, যে এইরকমই ও যেটা বললো একদমই এইরকমই যেন প্রিয় বন্ধু থাকতে পারি। মানে আমি ওকেও বলি, ও আমাকে বলে, আমরা দুজনকে বলি যে আমাদের ওই প্রিয় বন্ধুত্বটা যেন নষ্ট না হয়। তো ওইটাই সব থেকে বেশি দামি। অসাধারণ, অসাধারণ। আচ্ছা, এতদিনের বন্ধুত্ব, এতদিনের প্রেম, হ্যাঁ হতেই পারে, একটু লজ্জাও থাকতে পারে, হ্যাঁ, তো খুব স্বাভাবিক। বাট তার মধ্যেও দেবর্ষী একটা সুন্দর প্রশ্ন করেছে, সব কিছুই কি এরকম স্মুথ চলে, নাকি ঝগড়া টগড়া কে বেশি করে, কে আগে সরি টরি বলে? আচ্ছা আচ্ছা, এটা আমি আগে বলি উত্তরটা। সেটা হচ্ছে যে ঝগড়া কি বলবো, মানে ব্যাপারটা খুব আমি কনফিউজিং। মানে আমার যেটা মনে হয়, এটা সত্যি কথা, যে যার যখন মাথাটা গরম হয় সে ঝগড়া করে। হ্যাঁ, এটা বাস্তব কথা। আমার মাথাটা একটু বেশি গরম হয়, মানে আমি খুব সহজে রেগে যাই। তো কোনো ব্যাপারে আমিও একটু সহজেই রাগি। হ্যাঁ, মানে হয়তো শর্ট টেম্পারড। হাউ সুইট, একে অপরকে কভার আপ করার চেষ্টা করছে। না, সেটা নয়, আমি আমার এইটা বলছি, আমার মাথাটা একটু সহজে গরম হয়। তো আমি মাথাটা গরম করে ওকে হয়তো কিছু বললাম, তারপর আবার যখন ঠান্ডা হলে বুঝলাম যে না, বলাটা ঠিক হয়নি, মানে আমি তো মাথাটা ঠান্ডা রাখলেই এই জিনিসটা মানে বলাটার কোনো মানেই ছিল না। তখন আবার ওকে বললাম যে না, আমার মাথা গরম করাটা উচিত হয়নি, এটাই। হ্যাঁ, তো যার যখন মাথাটা গরম থাকে সে ঝগড়া করে, আবার মাথা ঠান্ডা হয়ে গেলে সরি বলে। তো এরকম নয় যে সবসময় একজনই মাথা গরম করছে অন্যজন সরি বলছে, এরকমটা নয়, মানে কোনো দিক দিয়েই নয় এটা। মানে সেটা আমি মানি না, সেটা ও মানে না, আমি সাপোর্টও করি না সেটাকে। ও যদি মানে আমার উপর বেকার রাগ করে, ওকেই সরি বলতে হবে, বা উল্টোটা যদি হয় আমিও বলবো, আমার তাতে কোনো আপত্তি নেই। বুঝলাম। আমি যেহেতু দেখছি তোদের অনেক দিন ধরেই, তো আমার একটা প্রশ্ন হচ্ছে, এই এত ঝগড়া করা, সরি বলা, মাথা গরম করার মধ্যে কি কোথাও এসে মাথা গরমটা একটু কমেছে? এটা বলাটা খুব মুশকিল। এটা আমি তো আমাকে নিজেকে জাজ করতে পারবো না, এটা ওই বলতে পারবে। মানে ঠিক বুঝতে পারলাম না প্রশ্ন। না, ও বলেছে যে বলছে যে আজ থেকে 10 বছর আগে যেভাবে মাথা গরম করতাম, আজকের দিনে দাঁড়িয়ে কি একই রকম ভাবে মাথা গরম করি? না, ব্যাপারটা হচ্ছে যে ওই যে বললো যে মাথা গরম করলাম, করে ঝগড়া করলাম, তারপর বুঝতে পারলাম যে না, মাথাটা ঠান্ডা রেখেই রাখতে পারতাম, তাহলে ঝগড়াটা হতো না, তাহলে বলতাম না, সরি বলতাম। সেটা বলা মুশকিল, কিন্তু একটা জিনিস বলতে পারি, আগে যেরকম বোকা বোকা সিলি টপিক নিয়ে ঝগড়া হতো, সেটা একদমই ব্যাপারে ঝগড়া করতাম। তখন অ্যাকচুয়ালি কি বলতো ব্যাপারটা, মানে ইনসিকিউরিটি না, শুধু ইনসিকিউরিটি নয়, মানে ব্যাপারটা ছিল আমাদের চিন্তা ভাবনাগুলো বয়সের সাথে সাথে তো ডেভেলপ করতে থাকে, ডেভেলপ চিন্তা ভাবনা ছিল না। এটা সবারই হয় আমার মনে হয়। এটা মানে এরকমও হয়েছে যে ওর সাথে আমি টানা 3 দিন কোনো যোগাযোগই নেই হয়তো। হ্যাঁ, এরকম কোনোদিনও হয়নি। কেন, তুই যখন ফিনল্যান্ডে ঘুরতে গেছিস? হ্যাঁ, তখন হ্যাঁ, সেটা কি করব, সেটা তখন হ্যাঁ, মানে যোগাযোগ হয়নি, মানে রাগ করে নয়, মানে উপায় ছিল না। ফিনল্যান্ডে ঘুরতে গেছিল, তখন ওর ভালো তো স্মার্টফোন ছিল না, অনেকদিন আগে গেছিল, তখন ওইরকম মানে স্মার্টফোনের অত প্রচলন ছিল না, কোনো যোগাযোগই করতে পারিনি। আমার ফোন সুইচ অফ হয়ে গিয়েছিল, ওখানে চার্জ দেওয়ার মানে কোনো অপশন ছিল না, যেহেতু অন্য দেশে গেছে, আলাদা চার্জার আলাদা, তো সেই কারণে ঝগড়া করে নয়, না তো হয়নি, ঝগড়া করে জীবনেও হয়নি এরকম না। তো সেইবার রকম ভাবে এটা অনেক যদি আগে হতো, আমি ভেবে দেখেছিলাম, তাহলে হয়তো রাগ করতাম আমি যে তুই কোন একটা ব্যবস্থা করে কথা বলতে পারলি না। তো এটা খুব মানে এটা আমারও মনে হয়েছে যে যত দিন গেছে তত ডেভেলপ করেছে, ম্যাচুরিটির অভাব। মানে প্রেমটাও ম্যাচুরিটির দিকে এগিয়েছে, ঝগড়াটাও ম্যাচুরিটির দিকে এগিয়েছে। ম্যাচিওর ঝগড়া। রাইট। আচ্ছা, তো এই যে প্রথম আমরা যেটা দিয়ে শুরু করলাম, যে আগের যে ভিডিওটা আশা করি দর্শকেরা দেখেছে, তো ওই ভিডিওতে আমি দেখেছি অনেকবার ড্রেস চেঞ্জ হয়েছে। হ্যাঁ, অনেকগুলো সিকোয়েন্স, বেশ সিনেমা ব্যাপারটা ছিল। তো এই যে রিল আর রিয়েল লাইফটা কি এরকম স্মুথ ব্যাপারটা, নাকি ড্রেস চেঞ্জ করার মতো ইমোশনগুলো মাঝে মাঝে চেঞ্জ হয়েছে? না, ইমোশন তো চেঞ্জ হয়েইছে। মানে প্রত্যেকটা আমরা যেমন ভিডিওতে যারা দেখেছো তারা জানো যে ভিডিওতে বিভিন্ন ফেজ, বিভিন্ন ডেট আলাদা আলাদা করে মেনশন করা আছে। তো ভিডিওটা শুট করার সময় যে প্রবলেমটা আমি মেনলি ফেস করেছি, মানে সেটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে যখন পুরনো সিন রিক্রিয়েট করতে গেছি, এখন অনেক বেশি তো ক্লোজার, তো
ওই 10 বছর আগের সিচুয়েশনটা ফিরে যেতে একটু আমাকে বেগ পেতে হয়েছে। মানে আমি তো প্রফেশনাল অ্যাক্টর নই, তো আমাকে বলছে যে না এত মানে এত ক্লোজ চলে গেলে হবে না, তোমার মধ্যে একটু শাই ভাব থাকতে হবে, ওকে টাচ করতে গেলে তোমাকে একটু মানে করতে হবে, টাচ করা না, ওদিকে তাকানো, বলছে যে তোমার তাকানোর ভেতরে একটা অন্য একটু লাজুক একটু জড়তা এরকম একটা থাকতে হবে। তো আমি এটা মেন প্রবলেম ফেস করেছি, এবার বাকিটাও বলতে। কিন্তু প্রশ্নটা কিন্তু ওর সেটা ছিল না, প্রশ্নটা কিছু অন্য ছিল। প্রশ্নটা ছিল হচ্ছে যে স্মুথনেসটা কতটা, রিলটা যেমন খুব মানে আমার খুব সুন্দর লেগেছে, মানে ভিডিওটা শুটিংটা, তো ওই বিহাইন্ড দ্য রিলস ব্যাপারটা আর অ্যাকচুয়াল রিয়েল লাইফের মধ্যে কতটা মিল আছে আর কতটা আলাদা রকম। স্মুথনেস সত্যি কথা বলতে কি ভিডিওটাতেও আমরা দেখিয়েছি শুরুটা, মানে শুরুতে ওর সাথে দেখা করাটাই খুব একটা স্মুথ ছিল না, আমার কাছে তো একদমই ছিল না। তো মানে অনেক দিন, বহুদিন, মানে প্রায় 2.5 বছর আমরা ফেসবুকেই শুধু চ্যাট করেছি। তো তারপর ওর সাথে আমার প্রথম দেখা হয় এবং আমি সেই দেখাটা করতে বলি, মানে আমি বুঝে গেছিলাম যে এ ছেলে দ্বারা হবে না, এ জীবনেও বলবে না, আমাকেই কিছু একটা করতে হবে, এখনো পাই নাই। তো যে একে আর কতদিন তো আমি ওয়েট করে থাকবো যে কবে দেখা করতে বলবে। তো দ্যাটস ওয়াই আমি বললাম যে না। আর ওদিকে আমার মনেও ডাউট যে এভাবে বলাটা কি ঠিক, বা ও যদি কিছু মনে করে বা কিছু ভাবে, যদি ওর মনে কিছু না থাকে, তো অবভিয়াসলি বুঝতে পারছি না, মানে বুঝতে সবই পেরেছি, নাটক, যাই হোক। তো যাই হোক, তখন প্রথম একটা ডাউটস তো থাকেই, সবার মনেই থাকে। তো দ্যাটস ওয়াই আমি আর কি ওকে বলেছিলাম আমার কলেজের সোশ্যালে আসার জন্য। এবারে তখন ওখানে আর কি অনেক লোকজন থাকবে, আমার বন্ধু বান্ধবরা থাকবে, ওইভাবে নর্মালাইজ করা, হ্যাঁ নর্মাল, যে কোনো ব্যাপার না, আমার বন্ধুরাও থাকবে, জাস্ট ফ্রেন্ড, এক্স্যাক্টলি রাইট, জাস্ট ফ্রেন্ড। ভিডিওতে দেখলাম যে ওই সিকোয়েন্সটা আছে যেখানে আমার জন্য একটা এক্সট্রা টিকিট, এক্সট্রা পাস সত্যি অনেক কষ্ট করে জোগাড় করেছিলাম আমি। তো সেটা তো আমি তখন জানতাম না, পরে জেনেছি। হ্যাঁ সেই তো, যাই হোক, কিন্তু ওইভাবে আর কি ডেকেছিলাম। তবে ওকে সব ব্যাপারেই ওকে মানে এখানে আগুনটা ধরিয়ে দিতে হয় আর কি, মানে জ্বালিয়ে দিতে হয়, তারপর বাকিটাও করতে পারে। তো এই ক্ষেত্রেও তাই হয়েছিল। আমি এখন কেমিস্ট্রিতে অনেকটা কেমিস্ট্রি ভুলে গেছি, কিছু একটা গ্যাস ছিল মানে যে নিজে জ্বলে না, অন্যের সাহায্যে একবার জ্বালিয়ে দিতে হয়, তারপর নিজে জ্বলতে থাকে। আমি হচ্ছে সেই ক্যাটাগরির গ্যাস। তো যাই হোক, এবারে সেই জন্যই আর কি, মানে আমি যখন ওকে ডাকি আসতে বলি, তখন আমাদের প্রথম দেখা হয়, তারপর থেকে আর কি ওই আমাকে ডেকেছে, করেছে, ডেট ফেট অ্যারেঞ্জ করেছে, সব কিছু করেছে। কিন্তু শুরুর দিকে সেটা ছিল না। তো ওই স্ট্রাগলটা শুরুতেই একটা খুব বড় স্ট্রাগল ছিল, কারণ আমার মনে যথেষ্ট ডাউট ছিল। আর এই ছেলে তো কিছুই বলে না, কিছু বলেও না, কিছু করেই না। ও ফেসবুকে আমি তো এখনো ওকে খচাই যে আমি যদি তোকে দেখা করতে না বলতাম, তুই এখনো টিল না আমার সাথে ফেসবুকে চ্যাট করে দিতি, বলে হ্যাঁ। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন বিদিশার তরফ থেকে, বলছে মিথ্যে কথা বলতে গিয়ে কোনোদিন কেউ ধরা পড়েছে? মানে এটা কার কাছে ধরা পড়েছি, মানে একে অপরের কাছে, মানে কোনো সময় কোনো সিচুয়েশন ম্যানেজ করতে গিয়ে কিছু একটা বলে দিতে হলো পরবর্তীকালে? না, ওর সেরকম কিছু নেই। আমি একবার সিগারেট খাওয়া নিয়ে ওকে ধপ মারতে গেছিলাম, তো সেটাতে ধরা পড়ে গেছিলাম। ধরাটা পড়েছি একদম স্টার্টিং এর দিকে। তো সিগারেট খাওয়া নিয়ে মিথ্যে কথা বলেছিলাম আমি ওকে, কিন্তু সেটা মিথ্যে কথা বলেও লাভ হয়নি। কোনোভাবে খবরটা ওর কাছে পৌঁছে যায়, অন্য কোনো বন্ধু, যেহেতু আমাদের একটা ফ্রেন্ড সার্কেল, তো কোনো একটা বন্ধু থ্রু দিয়ে ওর কাছে কথাটা পৌঁছে যায়, তো সেখানে ফেঁসে গেছিলাম। হ্যাঁ একদম। আর তাছাড়া এমনি মিথ্যে কথা বলি না। বাড়ির লোকের কাছে ফেঁসেছিলাম, মানে সেটা মিথ্যে কথাটা ঠিক ফেঁসেছিলাম বললে বাজে কথা বলা হবে, মানে বাড়ির লোক বুঝতে পেরেছিল, পরে সবকিছু জানাজানি হওয়ার পরে বলছে যে হ্যাঁ ওই সময় তুই ওটা বলেছিলি। তো আমরা বুঝতেই পেরেছিলাম যে এটা তো হবে না জেনারেলি, মানে ওই ক্যারেক্টারিস্টিক্সের তো ছেলে নই আমি, তাও একটা ক্যারেক্টার বিরোধী কাজ করছি। তো যাই হোক, এইরকম কিছু ছোট ছোট ইনসিডেন্ট হয়েছিল, ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই। মানে মিথ্যে কথা বলা নয়, খানিকটা লুকোনো বা লুকোনো। ওকে, এটা থেকে আরেকটা প্রশ্ন আমার মাথায় আসছে, যেটা নারায়ণা করেছে। আচ্ছা, কোনো ইনসিডেন্ট বা মোমেন্ট যেটা হঠাৎ করে হয়ে গেছে, পরবর্তীকালে গিয়ে মনে হয়েছে এটা খুব সারপ্রাইজিং, প্লেজেন্টলি সারপ্রাইজিং একটা মোমেন্ট ছিল? আমি বলবো আমাদের প্রেমটাই বাই চান্স হয়ে গেছে, তো সেটাই একটা প্লেজেন্ট ব্যাপার। হ্যাঁ, এটা একটা ভালো, ঠিক ঠিক। মানে
করবো বলে তো এরকম কিছু করি, বন্ধুত্বটাই বাই চান্স হয়ে গেছে। মানে আমি একদিন হঠাৎ করে আমি রিয়ালাইজ করলাম যে এই ছেলেটার সাথে আমি এতদিন ধরে কথা বলি, বাস্তবে কোনোদিনও দেখিনি, আর আজকে দিনে এসে দাঁড়িয়ে আমি মানে সকাল থেকে রাত অব্দি মানে কি ঘটছে সবকিছু আমি ওকে বলি, আর কেন বলি সেটা জানি না, বাট বলি। আর না বলতে পারলে একদিন খুব অস্বস্তি ফিল হয় যে কেন বলতে পারলাম না, মধ্যে গুড়গুড় করছে, মনটা ভারী ভারী লাগছে, এরকম একটা ব্যাপার। তো প্রেমের থেকে বড় বাই চান্স আর কি হতে পারে। আচ্ছা, প্রেম বাই চান্স একটা সিনেমার নাম, রাইট? সিনেমার নাম থেকে আরেকটা প্রশ্ন মনে পড়ে গেল, এমন কোন সিনেমা যেটা দুজনে একসাথে বারবার দেখলেও কোনোদিন বোর হবে না, সেটা কোন? ভূতের ভবিষ্যৎ। আরেকটা আছে বাই বাই ব্যাংকক। বাই বাই ব্যাংকক, মানে আমরা একটু কমেডি মুভি দেখতে পছন্দ করি বেশি। না, সবকিছু পছন্দ করি, কমেডিগুলো বারবার দেখি ফিরে ফিরে। তো ভূতের ভবিষ্যৎ আর বাই বাই ব্যাংকক। হ্যাঁ, তাছাড়া রোমান্টিক বললে বেলা শেষে বলা। হ্যাঁ, বেলা শেষে সিনেমাটা সত্যি খুব ভালো লেগেছে আমাদের। মানে জেনুইন মুভিজ, কমার্শিয়াল ফিল্ম ছেড়ে একটু আলাদা রকমের মুভিজ দেখতে বেশি পছন্দ, রাইট? কমার্শিয়াল ফিল্ম বলতে দেবের চ্যালেঞ্জ, যে আমাদের ক্যামেরার পেছনে বসে আছে সে হচ্ছে দেব ভক্ত, শুধু ওকে সন্তুষ্ট করার জন্য বলছি সেটা একদমই নয়, দেবকে চ্যালেঞ্জে দারুণ লেগেছে। ওকে, আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে আমি ভিডিওটাতে দেখলাম যে ওরকম রিক্সা করে মঞ্জুরি যাচ্ছে আর শুভজিৎ হেঁটে হেঁটে আসছে। তো প্রথম আমি যতটুকু জানতাম হচ্ছে ফেসবুকে প্রেম, তারপর ওই অরিজিৎ সিং এর কনসার্টে দেখা। তো ওই ফিল্মি ব্যাপারটা কি, ওই রিক্সায় যাওয়া হেঁটে যাওয়া ব্যাপারটা? অ্যাকচুয়ালি ওটা, হ্যাঁ ভিডিওটা ওটা দেখানো হয়েছে ঠিকই, কিন্তু ওটা একটু আমাদের সিনেমাটোগ্রাফার সিনেমাটিকভাবে করতে চেয়েছে বলে, কিন্তু আমাদের হঠাৎ দেখা হয়েছিল। সেটা সাইকেলে। অ্যাকচুয়ালি আমি এই কথাটা বলতে চাই, আমাদের 2012 সালে প্রথম আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় জুলাই মাসে। তো সেই বছরই ডিসেম্বর মাসে আমাদের প্রথম হঠাৎ দেখা হয়। অ্যাকচুয়ালি আমাদের হঠাৎ দেখা দুবার হয়েছিল, বাট ভিডিওটা একবার দেখানো হয়েছে। তো আমাদের প্রথম দেখা হয়ে যায় সাইকেল স্ট্যান্ডে। ও যে সাইকেল স্ট্যান্ডে সাইকেল রাখতো, আমিও সেই সাইকেল স্ট্যান্ডে সাইকেল রাখতাম। আর আমি তখন মর্নিং কলেজে পড়তাম আর ও পড়তো ডে কলেজে। তো ও একদিন, আমি মর্নিং কলেজ থেকে ফিরছিলাম আর ও পরীক্ষা দিতে যাচ্ছিল বলে ওর একটু বেলায় যাচ্ছিল আর কি। তো মনে হয় ইন্টারনাল বা কিছু একটা ছিল, তো ছিল একটা কিছু। তো এবার তখন ফেসবুকে অনেকের সাথে কথাবার্তা হতো, বাট রাস্তায় তাদের দেখলে আমি ঘুরেও তাকাতাম না, সত্যি কথা বলতে কি। হ্যাঁ ঠিক আছে, কি হয়েছে, বা সে কিনা যাচাই করেও দেখতাম না। বাট ওর সাথে যখন এরকম সাইকেল স্ট্যান্ডে হঠাৎ দেখা হয়েছে, আমি সাইকেলটা রাখতে যাই, ও সাইকেলে রাখতে গেছিলো, আমি সাইকেলে নিতে এসেছিলাম। তো হঠাৎ করে ওকে আমি দেখে আমার চেনা চেনা লাগে, আমার মনে হয় যে ওই ছেলেটি। তো আমি একবার ঘুরে ওর দিকে তাকাই, ঘুরে যখন ওর দিকে তাকাই তখন দেখছি ও আমার দিকেই দেখছে, ঠিক আছে। তো তারপরে ফেসবুকে যথারীতি হ্যাঁ তোকে দেখলাম এই। তো এটা 12 সালের ঘটনা। 14 সালে আমাদের যেটাকে রিক্রিয়েট করা হয়েছে সেটা 14 সালের ঘটনা। সেটা আমরা দুজনেই ততদিনে আমাদের মনের মধ্যে অনেক কিছুই চলছে, কেউ কাউকে প্রকাশ করিনি। হ্যাঁ, ও জানে না আর আমিও জানি না যে আমরা একে অপরকে পছন্দ করি বা কিছু মনে অন্য কোনো ইচ্ছা আছে, জাস্ট ফেসবুক ফ্রেন্ড, এটাই প্রিটেন্ড করি একে অপরকে। তো 2014 সালের মার্চ মাসের ঘটনা সেটা। আমি এরকম শ্রীরামপুরের একটা মানে খুব জমজমাট রাস্তা বিপিদে স্ট্রিট, সেখান দিয়ে আমি সাইকেল চালিয়ে আমার বাড়ির দিকে মানে স্টেশনের দিকে যাচ্ছিলাম, আর ও স্টেশন থেকে উল্টো দিকে আসছিল। তো হঠাৎ করেই আমি ওকে দেখতে পাই যে সাইকেল চালিয়ে যাচ্ছে। আর ওকে দেখে মানে আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছি আর কি, যে বাট মানে দাঁড়াবো না, হাসবো না, এরকম একটা করতে করতেই আমি পেরিয়ে চলে যাই। তো চোখাচোখি দুজনেরই হয়। তো ও আমাকে দেখে, তারপরে আমি অবশ্য পেরিয়ে চলে যাই, বাট ও কি করেছিল সেটা ও বলবে। মানে তারপর ওকে যখন দেখেছিলাম, তো আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম আমাদের ক্রিকেটের জন্য বল কিনতে যাচ্ছিলাম, তখন ডেলি বেসিসে খেলা হতো, তো ওখানে বল কিনতে যাচ্ছিলাম। তো আমি তাড়াতাড়ি করে গিয়ে বলের দোকানে গিয়ে বলটা কিনি এবং ভাবি যে হয়তো ও হয়তো আস্তে সাইকেল চালাবে, আমি হয়তো জোরে গেলে ওর সাথে আবার দেখা হয়ে যাবে। ও তো জানতো না যে আমি পাগলের মতন জোরে সাইকেল চালাই। হ্যাঁ, সেটা তো জানতাম না, সেটা পরে জেনেছি। যাই হোক, আমি তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে বলটা কিনেছি, করে আবার ওই রাস্তা দিয়ে ঘুরে ব্যাক করেছি, তো যথারীতি আর কাউকে দেখতে পাইনি। হ্যাঁ, তো ভিডিওটা যেটা দেখানো হয়েছে যে আমি রিক্সা করে যাচ্ছি, আমি নেমে ওকে দেখতে পেয়ে ওকে ডাকছি। অ্যাকচুয়ালি ওই আমার পিছু ধাওয়াটা করেছিল,
বাট দেখাটা সেটা দেখা হয়নি, ওটা সিনেমা এক মতো করে বানানোর জন্য হয়েছে, তাই জন্য। আর বাকি ঘটনাগুলো কিন্তু ভিডিও সব সেম না। ঘটনাগুলো আরেকটা হোলির সিকোয়েন্সটা কিন্তু যেভাবে ওটা সিনেম্যাটিক ভাবে শুট করা, হোলিতে কখনোই আমরা প্রিন্সেপ ঘাটে গিয়ে দোল খেলিনি, তবে হোলির দিন গেছিলাম, অন্যরা খেলছিল আমরা দেখছিলাম। হোলির দিনে অ্যাকচুয়ালি আমরা গেছিলাম, ওই ডেটটাও সেম, আমরা গেছিলাম প্রিন্সেপ ঘাটে, খুব ভালো টাইমও কাটিয়েছিলাম, বাট দোল আমরা খেলিনি বিকজ গায়ে আবির টাবির লেগে থাকলে বাড়িতে গিয়ে কি বলবো, এটা একটা ব্যাপার। আর তাছাড়া শুধু তাই নয়, সেটা 2015 সাল, আজকে 2024 সাল, ওর সাথে দোল আমি কোনোদিনই খেলিনি, শুধুমাত্র খেলেছি প্রি ওয়েডিং শুটের সময়। এতগুলো বছর আমি একদিনও খেলি 2015 থেকে, মানে যাই হোক 2024 অবধি কোনোদিন দোল 10টা দোলে একটাও নয় না, আশা করি বিয়ের পর খেলতে পারবো। যাক, এই সাইকেলের ব্যাপারটা শুনে আমার একটা জিনিস বেশ ভালো লাগছে, কারণ আমি যেহেতু মাঝে মধ্যে উইটনেস করি, সাইকেল প্রেমটা কিন্তু এখনো আছে। কলেজ লেভেল থেকে আসছে তো সাইকেল প্রেমটা চলে। আচ্ছা, প্রেম থেকে আমরা বিয়েতে যাচ্ছি একটু। বেশ, তো বিয়েটা যদি আমি একটুখানি দুজনকেই বলি একটুখানি ভেবে নিতে বিয়ের ব্যাপারটা, তাহলে যখন বিয়ে হবে তখন কার কাছে কোনটা বেশি ইন্টারেস্টিং বা একটুখানি মনে হবে যে একটুখানি মানে ইমোশনাল ব্যাপারটা, শুভদৃষ্টি না সিঁদুরদান? কার কাছে কোনটা বেশি অ্যাপিলিং, ইমোশনাল? শুভদৃষ্টির একটা এক্সাইটমেন্ট আছে অবশ্যই, যে যতক্ষণ না শুভদৃষ্টি হচ্ছে ওকে তো বড় বেশে কেমন লাগছে দেখতে পাবো না, তো ওটার একটা এক্সাইটমেন্ট আছে। বাট সিঁদুরদান আমার মনে হয় অনেক বেশি একটা ইমোশনাল ব্যাপার, খুবই ইমোশনাল একটা ব্যাপার, মানে শুধুমাত্র ওর বউ হয়ে গেলাম বলেই নয়, একটা পুরো জীবনের আমূল পরিবর্তন। তো অবশ্যই সিঁদুরদান বেশি। হ্যাঁ, আমার কাছে হয়তো সিঁদুরদানটাই বেশি, তবে ও যেটা বললো সেটাকেও আমি সাপোর্ট করছি, মানে এখন ভেবে দেখলাম সেটা, যে হ্যাঁ ওকে কেমন লাগছে ওই বিয়ের বেশে, তো দেখবো প্রথমবার, তো সেটার একটা এক্সাইটমেন্ট তো আছেই। মানে আমার বউকে বউ হিসেবে কেমন লাগছে? হ্যাঁ এক্স্যাক্টলি, ওরকম বেনারসি পরে ওরকম বইয়ের সাজে কেমন লাগে সেটা প্রথমবার দেখবো। আচ্ছা, ওকে। আরেকটা প্রশ্ন আছে, এটাও বিদিশার তরফ থেকে, আগেরটাও বিদিশার তরফ থেকেই ছিল প্রশ্নটা। একে অপরকে যদি কোনো গান ডেডিকেট করতে বলা হয় তাহলে কি হবে সেটা? অনেক আছে এরকম, বাবা একটা বলা খুব মুশকিল, অনেক আছে। হ্যাঁ, আমি একটু ভাবছি, তুই একটু ভেবে বল, মানে প্রচুর গান আছে। সেটা আমার মনে হয় বাসর রাতের জন্যই তোলা থাকে, ওই দিনই গান টান গেটে একদম জমি হবে, এটা আর ভিডিওতে আর এক্সপোজ করছি না। তাহলে একমাত্র বাসর রাতেই কলির মুখে দুকলি গান শোনা যাবে। একদম একদম একদম, ঠিক আছে, তখনই দুকলি গেয়ে একদম টোটাল ডেডিকেট করে দেবো, এই ভিডিওতে কেন, মজাটা নষ্ট করবো না। তখন এর একটা ভিডিও হবে, সেটা আবার এই চ্যানেলে আপলোড হবে। ভিডিওটা যেরকম ভাবে শেষ হয়েছিল, আমাদের প্রশ্নটাও আজকে সেরকমই একটা শেষ প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, ভিডিওতে খুব সিনেম্যাটিক ভাবে শুভজিৎ মঞ্জুরিকে একটা আংটি দিয়ে প্রপোজ করছে, রাইট? তো আমার প্রশ্ন হচ্ছে, এই প্রপোজালটা কার তরফ থেকে প্রথম এসেছিল, কিভাবে এসেছিল, সেটা একটু বলা যায়। সেই অর্থে বলতে গেলে আমাদের রিয়েল লাইফে কোনো প্রপোজাল ব্যাপারটাই ছিল না, এই বাজে কথা, খুব সামান্য, মানে যেরকম সিনেম্যাটিক ভাবে দেখানো হয়েছে সেটা একদমই হয়নি, এটা পুরো সিনেম্যাটিক। মানে রিয়েল লাইফে যদি পুরনো ঘটনাটা বলা হয়, মানে 10 বছর আগের কথাটা যদি বলা হয়, তো সেখানে একটা প্রপোজাল ছিল বটে, ও গোলাপ টোলাপ নিয়ে আমাকে প্রপোজ করেছিল, ডেটটা যেটা দেওয়া আছে ঠিক ডেটই দেওয়া আছে, বাট ওটা খুব মানে ওই প্রপোজালটা এমন নয় যে মানে খুব আনএক্সপেক্টেড বা খুব মানে এটাও বলে রেখেছিলাম যে তুই প্রিপেয়ার থাকিস, তোকে আমি প্রপোজ এই না রে, এই বাজে কথা বলছিস, অত সাহস তখন ছিল না, একদমই ছিল না। আমি ভাবছি ছেলের কি আমাদের এতটা রোমান্টিক, হ্যাঁ এত মানে এত তখন সাহস ঢক ছিল না বুকে যে ওইরকম ভাবে বলবে, ঠিক আছে, ওসব করেনি, বাট গোলাপ টোলাপ নিয়ে প্রপোজ করেছিল, সবই করেছিল, হ্যান্ডমেড কার্ড দিয়েছিল, অনেক কিছু করেছিল, বাট তখন ওটা যে খুব আনএক্সপেক্টেড ছিল সেরকমটা একদমই না, বিকজ মনের কথা অনেক কিছু হয়তো আমরা তখন শেয়ার করতাম, তার আগে অনেক মনের কথা অলরেডি শেয়ার করেছিলাম, মানে হয়তো ওই পার্টিকুলার টার্মটা ইউজ করিনি, বাট ওই পার্টিকুলার ডেটটার একটা মাত্রা রাখে যে, কিন্তু আলাদা করে ওইরকম ভাবে কিছু হয়নি। হ্যাঁ, আর আংটি দিয়ে প্রপোজাল, তোমাদের কি মনে হয়
যে 10 বছর প্রেম 12.5 বছরের বন্ধুত্বের পর আংটি দিয়ে বিয়েতে প্রপোজাল হবে, তারপর হাঁটু গেড়ে, না হাঁটু গেড়ে হয়নি, কোনোটাই হয়নি, মানে আংটিটা তো হয়নি, আবার হাঁটু গেড়ে বসে যদি সামনে প্রপোজ করি, সব কিচ্ছু হয়নি। সিনেমার জন্য করতে হয়। আর একটা ইন্টারেস্টিং তথ্য শেয়ার করবো, যে এটা করতেই হবে, মনে পড়ে গেল। মানে আমিও মানে ওকে তো চাইতাম, আমি ওকে চাইতাম, মানে এটা ভালো লাগা ছিল, এটা বলে লাভ, মানে মিথ্যা কথা বলে লাভ নেই। কারণ এবার আমি ওর প্রোফাইলটা দেখতাম, ফেসবুক প্রোফাইলটা, যে ও কাকে কাকে পছন্দ করে, ঠিক আছে, আমিও তাকে তাকে পছন্দ করি, তাহলে ও যদি ইমপ্রেস হয়, এরকম একটা ব্যাপার ছিল, ঠিক আছে। তো আমি ওর খুলে দেখি সামাও সালমান খানের একটা পেজ ওর লাইক করা, ঠিক আছে। এবার আমি তো শাহরুখ ফ্যান, এটার ব্যাপার নয় যে শাহরুখ খানের ফ্যান বলে সালমান খানকে আমি ভালোবাসি না বা তার ফ্যান নই, তার সিনেমা দেখি না, এরকম কোনো ব্যাপার নেই। তো আমি জোর করি গিয়ে ওই পেজটাই লাইক করি, যাতে ও যদি দেখে যে আমি এই সেম পেজ ফলো করেছে, তাহলে হয়তো একটা প্রেম জাগতে পারে। মানে ডেস্টিনি কোনোভাবে ওকে দেখিয়ে দেবে যে তোমার যেটা ভালো লাগে আমারও সেটাই ভালো লাগে। এক্স্যাক্টলি, একটা ঘটনা শেয়ার করলাম। বাট আমার সালমান খানের পেজে আমি কবে লাইক করেছি, কিভাবে লাইক করেছি আমি নিজেও জানি না, এবং আমি সালমান খানের সিনেমার কিছু, সালমান খানের কিছু ফ্যানও নই, কিছুই না, কোনোদিনই ছিলাম না। তখন প্রথম ফেসবুকে কত কি করতাম নিজেই জানতাম না কি করতাম। তো এতক্ষণ ইন্টারভিউ নেওয়ার পরে আমার বেশ ভালো লাগলো। অনেক দিন পরে চ্যানেলটার অনেক ভিডিও দেখার পরে আমিও চ্যানেলটাতে নিজের মুখটা দেখানোর সুযোগ পেলাম। তো ব্যাপারটা হচ্ছে যে আমি ওদের দুজনকে অ্যাজ ফ্রেন্ডস মানে সবচেয়ে যদি ভালোবেসে থাকি, আমার অনেক ভালো বন্ধু আছে, বাট ওদের দুজনের মতো বন্ধু খুব কম আছে। মানে খুব ইমোশনাল একটা ব্যাপার আছে দুজনের সাথে। তো আমি চাই যে এই সম্পর্কটা আমি সারা জীবন ধরে এরকমই সুন্দরভাবে, এরকম ভালোভাবে চলুক, দুজনের বিয়েটা খুব সাকসেসফুল হোক, আর মজা করে খুশিতে সারা জীবন ধরে এরকমভাবে দুজনে বুড়ো বুড়ি হয়ে যাক, আমি ওদের সাথে বুড়ো বুড়ি হব, আর বুড়ো বুড়ি হওয়ার পরে এরকমভাবেই মজা করবো। এইটুকুনি। টাটা। টাটা।